ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় টাস্ক ফোর্স গঠন করবে সরকার। করণীয় নির্ধারণে বিশেষজ্ঞদের পরামর্শ চান প্রধান উপদেষ্টা। এখনো আতঙ্ক কাটেনি ভূমিকম্পের দুই উৎপত্তিস্থল নরসিংদীতে। মাটিতে ফাটল নিয়ে দুশ্চিন্তায় মানুষ। আতঙ্কিত না হওয়ার পরামর্শ জেলা প্রশাসন। 5 বছরে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলে পরিণত হবে বাংলাদেশ, জানিয়েছে বিশ্ব ব্যাংক। সম্পদ ও বিনিয়োগ স্থানান্তরে ক্ষতি কমানো সম্ভব। এবং সুষ্ঠু নির্বাচন নিয়ে সরকারের আস্থা থাকলেও কয়েক উপদেষ্টায় অনাস্থা বিএনপির। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন বন্ধ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ সংক্রান্ত বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বিশেষজ্ঞ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। ভূমিকম্পের প্রস্তুতি সংক্রান্ত বিশেষজ্ঞ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের জরুরি বৈঠকে টাস্ক ফোর্স গঠন করার বিষয়ে সিদ্ধান্ত এসেছে। বিশেষজ্ঞদের পাঠানো লিখিত সুপারিশ নিয়ে সরকার দ্রুত সময় আলোচনা করে টাস্ক ফোর্স গঠন করবে বলে বৈঠকের পর প্রধান উপদেষ্টার দপ্তরে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সাম্প্রতিক সময় দুটি ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে এখনও আতঙ্ক কাটেনি। বিশেষ করে মাটিতে ফাটল ধরা নিয়ে বেশি দুশ্চিন্তা জেলাবাসীর। স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে জেলা প্রশাসন বলছে, ভূমিকম্পে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করা হচ্ছে। মাহবুবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। সাম্প্রতিক সময়ে এমন ভূমিকম্প দেখেনি বাংলাদেশ। 21 নভেম্বর শুক্রবার 5.7 মাত্রার কম্পনে হতবম্ব পুরো দেশ, যার উৎপত্তি স্থল ছিল নরসিংদী। 3 দিন পার হয়ে গেলেও আতঙ্ক কাটেনি জেলাবাসীর। কয়েক সেকেন্ডের কম্পনের ভয়াবহ অভিজ্ঞতা এখনো তাড়া করছে তাদের। ভূমিকম্পের পর সরকারি কলেজ মাঠ, জেলা প্রশাসকের কার্যালয় মাঠ সহ বিভিন্ন রাস্তায় গভীর রাত পর্যন্ত অবস্থান করেন নরসিংদীর মানুষ। যে কোনো সময় আবারও হতে পারে ভূমিকম্প, এমন আতঙ্কের কথা জানান স্থানীয়রা। এত আতঙ্কের মধ্যে আছি, বুক ধরফর করে, ভালো লাগে না। বিশেষ করে নরসিংদীবাসী একটু বেশি আতঙ্কিত, যেহেতু এটা উৎপত্তি স্থল হলো গিয়া নরসিংদী মাধবদী থেকে। নরসিংদী জেলার যারা আছে সবাই আমরা আতঙ্কের মধ্যে আছি। যে ভূমিকম্প হয়েছে, এরকম ভূমিকম্প আমরা আর কখনো দেখি নাই। ভূমিকম্পে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে 48 ঘন্টার মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। তবে আগামী 48 ঘন্টার মধ্যে আজকে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সবার মাধ্যমে আমি নির্দেশনা দিয়েছি। আগামী 48 ঘন্টার মধ্যে উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে সকল অফিসের ক্ষয়ক্ষতির তালিকা সহ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সহ আমাদের দাখিল করা হলে তখন আমরা সার্বিকভাবে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবো এবং আপনাদের নিকট উপস্থাপন করব। ভূমিকম্পের সময় আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা, এমনটাই বলছে স্থানীয় প্রশাসন। এসব বিষয় যাতে জনগণ বিভ্রান্ত না হয় এবং জনস্বার্থ ক্ষতিকর কোনো কিছু না ঘটে, সেজন্য এই বিষয়গুলোর প্রতি নজরদারি করার জন্য। তাহসিন তারিন, মোহনা সংবাদ। নির্বাচন ও গণভোটের বাজেটে কোনো সমস্যা হবে না, তবে খরচ বাড়বে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সোমবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে একথা জানান তিনি। বলেন, তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। আগে গণভোট নাকি জাতীয় নির্বাচন, গণভোট একসঙ্গে, এই নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে কথার লড়াই। এ নিয়ে সৃষ্ট রাজনৈতিক বিতর্কের অবসানে দলগুলোকে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে আসতে সময় বেঁধে দিয়েছিল সরকার। তবে দলগুলো তাতেও ঐকমতে আসতে ব্যর্থ হয়। এই অবস্থার মধ্যে সোমবার সচিবালয়ে ক্রয় কমিটির বৈঠক শেষে গণভোট নিয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা। গণভোটের ব্যাপারটা আসছে, এটা তো আগে যখন আমরা বাজেট দিয়েছি সেই ওই প্রজেকশনে ওদের এটা ছিল না হয়তো। আমার মনে হয় চ্যালেঞ্জটা হলো, ওই চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে, একই দিনে করা, তাই না, যেটা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছে আমরা। স্পর্শকাতর ভোট কেন্দ্রগুলোতে বডি ক্যামেরা দেয়া হবে জানিয়ে তিনি বলেন, এর বরাদ্দ দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি বডি ক্যামেরা যেটা হবে সেটা ঠিক এখানে পারচেজ কমিটি এসে ওরা একটা ডিসিশন হয়েছে, ওদের যে রেসপেক্টিভ যে এজেন্সি আছে ওদেরকে আমরা বলে দিয়েছি বাজেট যেটা আছে ওটা আপনারা ব্যবহার করেন। এ সময় দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। সবচেয়ে বেশি হলো আমাদের যারা ব্যবসায়ীরা আছে তাদেরকে একটু রেসপন্সিবল হতে হবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে রামপুরে ২৮ জনকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক ২ বিজিবি কর্মকর্তা সহ ৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ৪ ডিসেম্বর। এদিন আবু সাইদ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ২১তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে ২৭ নভেম্বর ধার্য করা হয়। এদিকে হাসিনা কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় ৭ দিনেও সই হয়নি বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। মেজবা রহমানের রিপোর্ট। জুলাই আন্দোলন ঘিরে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় করা মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের উপর শুনানির জন্য ৪ ডিসেম্বর তারিখ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক ২ আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে। এদিন সকাল ১:১০টার দিকে ঢাকা সেনানিবাসের বিশেষ কারাগার থেকে কড়া নিরাপত্তায় গ্রেপ্তার ২ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। এ সময় আসামি পক্ষের আইনজীবী মাসুদ সালাউদ্দিন এই মামলার পরবর্তী শুনানি সশরীরে হাজির না হয়ে ভার্চুয়ালি করার আবেদন জানান। এবং যেহেতু আমরা সাবমিশনটা যে গ্রাউন্ডের উপরে দেবো এটা যদি আদালত সন্তুষ্ট হয়, যদি আমাদের পক্ষে যদি বলেন যে ভার্চুয়াল ট্রায়ালটা এটা প্রয়োজন আছে তখনই ইয়েটা হবে। আর আপনাদের যে কথার উত্তরটা এটাই বলবো যে ভার্চুয়ালের যে বিষয়গুলো গ্রাউন্ডগুলো এগুলো আসলে তবে ট্রাইব্যুনাল এখনই তা আমলে নেননি বলে জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। তাদের পক্ষে একটা অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছিল 2 জন আর্মি অফিসারের পক্ষে, যদিও তারা আজকে শুনানি করেননি। যে বিষয়টি গতকাল অনারেবল চেয়ারম্যান স্পষ্ট করেছিলেন, আজকেও বিষয়টি উপস্থাপিত হয়েছিল, সেটা হচ্ছে যে তারা তথ্য প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়ালি হাজিরা দিতে চান। এটা মঞ্জুর করার কোনো অবস্থা আমাদের দৃষ্টিতে বিবেচনাযোগ্য মনে হয়নি। তারপরে ওনাদের আবেদনের প্রেক্ষিতে এই অ্যাপ্লিকেশনটা অ্যাডজর্ন হয়েছে। এদিকে হাসিনা কামালের মৃত্যুদণ্ডাদেশের ৭ দিন পার হলেও পূর্ণাঙ্গ রায়ের কপিতে সই না হওয়ার কারণ জানাতে পারেননি তিনি। অপর 2 জন কনস্টেবল আব্দুর রহমান এবং আরেকজন নাসিরুলের পক্ষে জেরা শুরু হয়েছে, সেটা সেকেন্ড হাফে কন্টিনিউ করবে। জি, আপনাদেরকে ধন্যবাদ। তদন্ত প্রতিবেদন আমরা পর্যালোচনার আগে বিষয়বস্তু বলতে চাচ্ছি না। 3 জনকে হত্যাকাণ্ডের অভিযোগ প্রমাণিত হয়েছে, পুলিশের টপ পার্সোনালরাও জড়িত আছে। এদিন জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ২১তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে ২৭ নভেম্বর ধার্য করা হয়েছে। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। জলবায়ু পরিবর্তনের কারণে ২০৩০ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলে পরিণত হবে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশগুলো। বিশেষ করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকে এর ভয়াবহ প্রভাব মোকাবেলা করতে হবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। তবে সরকারি, বেসরকারি ও কমিউনিটি পর্যায়ে প্রাতিষ্ঠানিক ও অংশীদারিত্বমূলক কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে জলবায়ু সংকটের বুদ্ধিদীপ্ত সমাধান করতে পারে বাংলাদেশ। সোমবার বিশ্বব্যাংক প্রকাশিত ফ্রম রিস্ক টু রেজিলিয়েন্স শীর্ষক প্রতিবেদনে একথা বলা হয়েছে। বেসরকারি খাতের সম্পদ ও বিনিয়োগ উপযুক্ত স্থানে সরিয়ে নেওয়া হলে জলবায়ু সংকটজনিত ক্ষয়ক্ষতি 1/3 কমানো সম্ভব বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। সংস্থাটি রাস্তাঘাট নির্মাণ, স্বাস্থ্যসেবা সহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে, যা কর্মসংস্থান বৃদ্ধি করবে এবং মানব সম্পদে সুরক্ষা দেবে। উৎপাদন খরচ কমিয়ে ফিডের দাম কমাতে চায় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালন উপলক্ষে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে একথা জানান উপদেষ্টা ফরিদ আখতার। এ সময় উপদেষ্টা আরও বলেন, ফিড তৈরির কারখানাগুলোর বিদ্যুতের দাম কমানোর চেষ্টা চলছে, তা করা গেলে ফিডের দাম কমে আসবে। ফিডের দাম কমাবার জন্য আমরা চেষ্টা করছি। আমরা সাধারণ মানুষের প্রাপ্যতা বাড়াবার জন্য আমরা যতই বিশেষ কার্যক্রম করি না কেন, আসলে এটা ব্যাপক চাহিদা মেটাবার জন্য যথেষ্ট হবে না। আমরা রোজার মাসে অবশ্যই আবারও করব এবং সংখ্যাটা বাড়াবো, কিন্তু সারা বছর করতে পারবো কিনা এই মুহূর্তে আমাদের কোনো পরিকল্পনা আমরা বলতে পারছি না। তবে আমাদের চেষ্টাটা হলো
উৎপাদন খরচ কমিয়ে দাম কমানো। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের প্রতি আস্থা থাকলেও কয়েকজন উপদেষ্টার কার্যক্রম সন্তোষজনক নয় বলে অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নারীদের কর্মঘণ্টা কমানো হলে দেশ ও জাতি পিছিয়ে পড়বে। স্বাধীনতা বিরোধীরা নির্বাচনে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। সোমবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। সোমবার দুপুরে প্রেস ক্লাবের সামনে দেশের নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিও করার দাবিতে শিক্ষকদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শিক্ষকদের প্রতি এই সরকারের উপদেষ্টাদের আচরণ গ্রহণযোগ্য নয়। এই শিক্ষিত শিক্ষকরা আজকে অনাহারে অর্থাহারে ক্লিষ্ট জীবন যাপন করছে। ফ্যাসিস্ট আমলের জেল জুলুম, অত্যাচার, নির্যাতন আর অর্থ লুপাটের কথা তুলে ধরে রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কার্যক্রম সন্তোষজনক নয়। সর্বোচ্চ দাম দিয়ে সেই বিদ্যুৎ চুক্তি শেখ হাসিনা করেছিল। ডক্টর ইউনূস সাহেবের সরকার সেই চুক্তি কিন্তু বাতিল করতে পারেননি, সেইভাবেই টাকা দিতে হচ্ছে। এই সরকারের অধীনে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব, আমাদের সে বিশ্বাস এখনো আছে ডক্টর ইউনূস সাহেবের সরকারের। কিন্তু আপনার অন্যান্য উপদেষ্টারা জনগণের স্বার্থে, জনগণের চিন্তার সাথে তাল মিলিয়ে তারা কাজ করছেন। এদিকে কারওয়ান বাজার জাতীয়তাবাদী তিতাস গ্যাস শ্রমিক ইউনিয়নের অভিষেক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশের মানুষের কল্যাণেই বিএনপি কাজ করে যাচ্ছে। আমাদের পরিকল্পনা আছে দেশের মানুষের কল্যাণের জন্য, এবং আমাদের পরিকল্পনা আমাদের অভিজ্ঞতা সমৃদ্ধ। আমাদের পরিকল্পনা আমাদের যে অতীত যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের আলোকে প্রণয়ন করা। অন্যদিকে রাজধানীর উত্তরায় আরেক আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, যারা স্বাধীনতা বিরোধী তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। রাজনৈতিক দলগুলি যার যার অবস্থান থেকে যার যার মতো করে ফ্যাসিবাদের পতনের বিরুদ্ধে আন্দোলনটা করলাম। তারপরে নতুন যে জুলাই আগস্ট মাঝখানে স্কুলিংয়ের মতো ছাত্র সমাজ তাদের দাবিতে খেপে গেল। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আমরা সংস্কার তৈরি করার পরে একটি দলকে দিলাম, তারা সংযোজিত করতে লাগলো তাদের 3 মাস। অর্থাৎ সেখানে পাণ্ডিত্য আছে, কিন্তু তাদের প্রয়োগের মানুষ। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচন সামনে রেখে পুনর্নির্দেশনা না দেওয়া পর্যন্ত জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তন সহ অন্যান্য তথ্যের সংশোধন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে প্রবাসী বাংলাদেশি ভোটারদের ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে ডাক বিভাগের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। সোমবার বেলা 11টায় শুরু হওয়া এই বৈঠকে প্রবাসী নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত জনশক্তি, সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা নাগরিকদের ভোট গ্রহণ নিয়ে আলোচনা হয়। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন। কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। গত 3 দিনে টেকনাফ ব্যাটালিয়ন মোট 6টি অভিযানে প্রায় 4.5 লাখ পিস ইয়াবা জব্দ এবং 10 জনকে আটক করেছে। বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ব্যক্তি ও জব্দকৃত মাদক টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঝালকাঠিতে ক্রেতা বিক্রেতার সমাগমে জমজমাট সুপারি কেনাবেচার হাট। দেশের বিভিন্ন জেলা থেকে চাষি পাইকার ভিড় জমান রাজাপুরের সাতুরিয়া সুপারির এ হাটে। প্রতি হাটে কেনাবেচা হচ্ছে 50 থেকে 60 লক্ষ টাকার সুপারি। চলতি মৌসুমে ফলন এবং দাম ভালো থাকায় খুশি চাষিরা। মোহাম্মদ রুহুল আমিন রুবেলের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। দেশের অন্যতম বৃহৎ ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়ার সুপারির হাট, যেখানে ভাদ্র থেকে কার্তিক এই 3 মাস প্রতি হাটে 50 থেকে 60 লক্ষ টাকার সুপারি বেচা কেনা হয়। পাইকাররা এখান থেকে সুপারি কিনে রাজশাহী, পাবনা, দিনাজপুর, ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন জেলায় পাঠাচ্ছেন। সেই সাথে সংরক্ষণ করে কানাডা, সুইজারল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশেও পাঠানোর পরিকল্পনা রয়েছে। এখান থেকে সুপারি দেশের বাইরেও রপ্তানি হয়
তো বিভিন্ন আড়তদার বা পাইকাররা এখান থেকে সুপারি সুলভ মূল্যে কিনে নিয়ে যায়। প্রত্যেক সপ্তাহে প্রায় 70 থেকে 60 বস্তা সুপারি কিনে আমরা চালান দিই। রাজশাহী, দিনাজপুর, ঝিনাইদহ, নাটোর এসব জায়গায় আমরা চালান দিয়ে থাকি। আমরা সুপারি গাছ থেকে পাইয়া বিক্রি করি, এবার সুপারির দামও ভালো, ফলনও ভালো। সুপারি গাছ আছে প্রায় 20,000-এর মতন, ঠিক আছে। প্রতি পাড়ায় মনে করেন যে 500 সরি পাড়া হয়। শুকনো কইরা এটা টাডি বিক্রি করব আরও 4 মাস 5 মাস পরে, আর পুষ্কুনিতে ভিজাবো সেইটা বিক্রি করবো আরও 3 মাস পরে। দেশে এবং বিদেশে সুপারির ব্যাপক চাহিদা রয়েছে, তাই অর্থনীতিতে সুপারি যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেজন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদানের পাশাপাশি সহযোগিতা করছে কৃষি বিভাগ। আমরা চেষ্টা করছি কৃষি সম্প্রসারণ দপ্তর থেকে যে আমরা এই সুপারির যেন পরিকল্পিত চাষাবাদ এবং এই অর্থনীতিতে এটি যেন আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সেভাবে চাষাবাদ করার জন্য কৃষকদের উদ্বুদ্ধ করছি। ঝালকাঠি জেলায় চলতি মৌসুমে প্রায় 500 হেক্টর জমিতে সুপারির আবাদ হয়েছে। বাজার মূল্য ভালো হওয়ায় এ ফসলটি গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখছে। আফরিন পপি, মোহনা সংবাদ। বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিডিআরের সাবেক 35 সদস্য। সোমবার রাতে তারা পর্যায়ক্রমে কারাগার থেকে বের হন। এ সময় কারা ফটকের সামনে তাদের আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন। এর আগে গত বৃহস্পতিবার 53 জনের জামিন মঞ্জুর করেছে আদালত। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নোয়াখালী 6 হাতিয়া আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে। খুলনার শিববাড়ি মোড়ে খুলনা মহানগর মোবাইল ফোন ও অ্যাক্সেসরিজ ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহে নার্স ও মিডওয়াইফারিদের দাবি বাস্তবায়নে স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ করেছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখা। মুন্সিগঞ্জ 1 আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। টাঙ্গাইলে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির 55তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বান্দরবানে শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বান্দরবানের তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীর শিবপুর পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে ধানের শীষের পক্ষে বিএনপির গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের রঙ্গার চরে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠির রাজাপুরে এইচএসসি ও আলিম পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা ও ক্যারিয়ার কাউন্সেলিং অনুষ্ঠান হয়েছে। নাটোরের গুরুদাসপুরে নতুন 4তলা পৌর ভবনের উদ্বোধন করেন পৌর প্রশাসক ফাহমিদা আফরোজ। চাঁদপুরে 800 ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধায় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সাঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে। গাজীপুরের কালিয়াকৈরের চান্দুরা এলাকায় 31 দফা বাস্তবায়নে গাজীপুর 1 আসনের সমৃদ্ধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ 3 আসনে মনোনয়ন প্রত্যাশী নাহিদ মনির নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ করেছেন। নড়াইলে ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গফরগাঁওয়ের পাগলা থানা 9 নম্বর পাঁচবাগ ইউনিয়নের ছাত্রদল নেতার উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। মানিকগঞ্জে কিডনি রোগীদের জন্য আধুনিক ও সুলভ চিকিৎসা সেবা নিশ্চিত করতে মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে ডায়ালাইসিস কর্নার উদ্বোধন করেছেন হাসপাতালের চেয়ারম্যান ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খানম রীতা।
আফরিন পপি, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকে সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শুরুতে প্রথম আলো। বেতন ভাতায় সরকারের খরচ বেড়েছে, উন্নয়নে কমেছে। রাজনৈতিক অর্থায়নের সভা, অর্থবিত্তের মালিক হতে রাজনীতি অনেকের কাছে জাদুর কাঠি। বড় ভূমিকম্পে 40% ভবন ধসের শঙ্কার কথা বলছে রাজুকি। দৈনিক ইত্তেফাক, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন কম, আলোচনাও নেই। ভূমিকম্প নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে জরুরি বৈঠক, হাত গুটিয়ে রাখতে চায় না, অবৈজ্ঞানিক পদক্ষেপও নিতে চায় না প্রধান উপদেষ্টা। বিশ্বব্যাংকের প্রতিবেদন, ক্রমবর্ধমান তাপ ও বন্যার ঝুঁকিতে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি বাংলাদেশ। সমকাল, নির্বাচনের প্রস্তুতিতে 3 দল। আইসিইউর 41% রোগীর শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করে না। বাংলাদেশ প্রতিদিন, ভোট কৌশলে দলগুলো, চাঁদাবাজির কারণে সংকটে গণমাধ্যম। বন্দর নিয়ে তারেক রহমান, নির্বাচিত সরকারের নির্ধারণ হওয়া উচিত দেশের ভবিষ্যৎ। হেফাজতে এত মৃত্যু নিয়ে প্রশ্ন। যুগান্তর, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, স্পষ্ট হচ্ছে একাধিক নির্বাচনী জোট। খালেদা জিয়া হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সিসমিক স্টেশন বাড়ানো তাগিদ, মৃদু ভূমিকম্প শনাক্ত করবে অটো সিস্টেম। সবশেষে দ্য ডেইলি স্টার, হাইলি রিস্কি ঢাকা বিল্ডিংস স্টিল ইন ইউজ। PG Hospital, JNU, JU buildings on Rajuk's list of vulnerable structures. Port LDC graduation, unelected GOP can't take long-term decisions. Form Task Force for Earthquake Readiness, Yunus directs authorities. দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় টাস্ক ফোর্স গঠন করবে সরকার, করণীয় নির্ধারণে বিশেষজ্ঞদের পরামর্শ চান প্রধান উপদেষ্টা। এখনো আতঙ্ক কাটেনি, ভূমিকম্পের 2 উৎপত্তি স্থল নরসিংদীতে, মাটিতে ফাটল নিয়ে দুশ্চিন্তায় মানুষ, আতঙ্কিত না হওয়ার পরামর্শ জেলা প্রশাসনের। 5 বছরে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলে পরিণত হবে বাংলাদেশ, জানিয়েছে বিশ্বব্যাংক। সম্পদ ও বিনিয়োগ স্থানান্তরে ক্ষতি কমানো সম্ভব। এবং সুষ্ঠু নির্বাচন নিয়ে সরকারের আস্থা থাকলেও কয়েক উপদেষ্টায় অনাস্থা বিএনপি। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন বন্ধ। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ 1 নম্বরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।